আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। জাতীয় পার্টির একাংশের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি গত দুই একদিন পূর্বে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে তিনি বললেন, জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব এখন বিএনপির। এটি একটি রহস্যময় কথা এবং একই সাথে একটি ক্লাউন প্যাটার্নের কথাও বটে। তিনি কেন এই কথা বলেছেন, তার পূর্বাপর কী, তার কার্যকারণ কী, এ সম্পর্কে বিশ্লেষণ আমি পরে করছি। তার আগে এই প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী তিনি গতকাল একটি সভায় পরিষ্কার বলেছেন, জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির। কেন? আপনারা কারা? যখন ইলিয়াস আলী গুম হয়, চৌধুরী আলম গুম হয়, দেশে দুঃশাসন চলে, লুটের স্বর্গরাজ্যে বাংলাদেশকে পরিণত করা হয়, মানবতা বিরোধী অপরাধের এক চারণভূমিতে বাংলাদেশকে পরিণত করা হয়, তখন আপনাদের ভূমিকা কী ছিল? আপনারা কারা? ন্যায়সঙ্গতভাবেই রিজভী আহমেদ এই প্রশ্নটি তুলেছেন যে আপনারা কারা। এই আপনারা কারা জাতীয় পার্টি। 1986 সালের 1 জানুয়ারি স্বৈরশাসক সামরিক শাসক হোমো এরশাদের হাতে তৈরি হয় এই পার্টিটি। এই পার্টির সৃষ্টি ভারতীয় প্রেসক্রিপশনে পরিষ্কার, এবং এই পার্টির সৃষ্টির 4-5 মাসের মধ্যেই বাংলাদেশে একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। যেই জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে রাজনীতির বাইরে রাখার ষড়যন্ত্রের অংশ হিসাবে ইন্ডিয়ান প্রেসক্রিপশনে আওয়ামী লীগ সেদিন এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল, অন্যদের সঙ্গে বেইমানি করে। রাজপথের আন্দোলন রেখে আওয়ামী লীগ সেদিন এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল ইন্ডিয়ান প্রেসক্রিপশনে। সাথে যুক্ত হয়েছিল তাদের সেই সময়ের পার্টনার জামাতে ইসলামী, সিপিবি সহ কয়েকটি রাজনৈতিক দল। একটি প্রসঙ্গ, বিএনপি এবং বাংলাদেশপন্থী রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশের রাজনীতি এবং নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে রাখা। সেদিন জাতীয় পার্টি ভোট ডাকাতির মাধ্যমে সরকারি দল হয়েছিল এবং আওয়ামী লীগ সেদিন বিরোধী দলের আসনে বসেছিল। এরপরে 90-এর প্রেক্ষাপট পরিবর্তনের পরে অন্তত 3টি মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন, গণতান্ত্রিক ব্যবস্থা মোটামুটি একটা পর্যায়ে চালু থাকা, পরবর্তীতে 2008-এর পরে বাংলাদেশে আবার প্রতিষ্ঠিত হয় ইন্ডিয়ান কর্তৃত্ব। সেই আধিপত্যবাদের কর্তৃত্বে আবার বাংলাদেশে একই খেলা ফিরে আসে, এবং এই বিগত 3টি নির্বাচন 2014, 18 এবং 2024, এই নির্বাচনে বিনা ভোটের নির্বাচন, দিনের ভোট রাতে হওয়ার নির্বাচন, আমির নির্বাচন, এখানে বিষয়টা একটু উল্টে যায়, নটই উল্টে যায়। আওয়ামী লীগ সরকারি দল, জাতীয় পার্টি বিরোধী দল, এইভাবেই আমরা দেখেছি বিগত 1.5 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতি চলেছে, এবং এর মাস্টার মাইন্ড ভারত এবং ভারতের গোয়েন্দা সংস্থা র। এখানেও ওই একই ব্যাপার, বিএনপি এবং বাংলাদেশপন্থীদেরকে রাজনীতি এবং নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে রাখো। এই হলো জাতীয় পার্টি। এই জাতীয় পার্টি সেই জাতীয় পার্টি যারা আওয়ামী লীগের এবং শেখ হাসিনার ব্রেকফাস্ট পার্টনার হিসাবে রাজনৈতিক সিদ্ধান্ত নিতেন। কিভাবে? আপনারা জানেন যে দেবর এবং ভাবির মধ্যে একটা স্নায়ুযুদ্ধ জাতীয় পার্টিকে নিয়ে, রওশনের সাথে এবং জিএম কাদের। সেখানে দুজনেই শেখ হাসিনার কাছে আবেদন করলেন যে আমাদের মধ্যে এই যে সম্পত্তি ভাগাভাগি নিয়ে যে অমিল, এটি আপনি হস্তক্ষেপ করে একটু মিলিয়ে দেন। এই দুইজনের আবেদনের প্রেক্ষিতেই ব্রেকফাস্টে ডাকলেন শেখ হাসিনা, এবং সেখানে নির্ধারিত হলো রওশন এরশাদ সংসদে বিরোধী দল থাকবেন এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন জিএম কাদের, এবং তিনি বিরোধী দলের উপনেতা হবেন। যাক, দেবর ভাবির মধ্যে এরকম একটি সম্পত্তি ভাগাভাগি এটি করে দিয়ে শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী আবার একই সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্বও তিনি পালন করলেন। আপনাদের মনে আছে, আজকে যেমন শামীম হায়দার পাটোয়ারি বলছেন বিএনপির দায়িত্ব জাতীয় পার্টিকে রক্ষা করার। আপনাদের অনেকেরই স্মরণ আছে, জাতীয় সংসদে দাঁড়িয়ে তৎকালীন কথিত বিরোধী দলের নেত্রী রওশন এরশাদ, শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তাকে উদ্দেশ্য করে বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় নেত্রী, আপনি আমাদেরকে বলে দিন যে বিরোধী দল হিসাবে আমাদের ভূমিকা কি হবে। লোকে বলে আমরা নাকি বিরোধী দলের গৃহপালিত বিরোধী দল। অর্থাৎ শেখ হাসিনা বলে দেবেন যে আপনারা এই কথাগুলো যদি বলেন, এই পারফরমেন্স যদি করেন, তাহলে লোকের কাছে বলার সুযোগ থাকবে যে আপনারা কার্যকর বিরোধী দল। আবার এই প্রশ্নটি কেন, যে যাতে বলতে বলতে বা কোনো কার্যক্রমের মধ্যে মাত্রা ছাড়িয়ে না যায় এবং শেখ হাসিনা যাতে অসন্তুষ্ট না হয়। তাহলে তো মুখের সামনে যে ভাতের থালা, এটি কেড়ে নেবেন এবং অভুক্ত থাকবে জাতীয় পার্টি। লক্ষ্য করেন, এরশাদের
কথিত পুত্র, আমি কথিত পুত্র শব্দটি ব্যবহার করার জন্য দুঃখিত, কারণ এরশাদ যখন ক্ষমতায় হঠাৎ করে শোনা গেল যে এরশাদের স্ত্রী সন্তান সম্ভবা এবং তিনি একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন, তার নাম পরে সাদ রাখা হয়েছিল। এই ছেলেটি যখন পরিণত বয়সের ছেলে হলো, তার চেহারা, সুরত, শারীরিক কাঠামো, অবয়ব, এটি দেখে মনে করার আসলে কোনো কারণ নাই। সত্যি আমি দুঃখিত এই কথা বলার জন্য, যেটি এরশাদের ঔরসজাত পুত্র। এটা নিয়ে তো নানা মহলে নানা মানে কথাবার্তা আছে, সেগুলো নয় আমি না তুললাম। সেই ছেলেটিকেও এমপি বানানো হয়েছিল বাংলাদেশে। হাসিনার কাছে রওশন এরশাদ নিয়ে গেছিল যে এরশাদের উত্তরাধিকারকে একটু এমপি বানানো দরকার, এবং রংপুরের একটি নির্বাচনে, উপনির্বাচনে, সেখানে সাদ যখন প্রার্থী তখন তার পোস্টারে লেখা হয়েছিল, সবার উপরে ছবি ছিল শেখ হাসিনা, তার নিচে ছবি ছিল এরশাদের, এবং জাতীয় পার্টি মনোনীত আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। এবং একই ঘটনা 2024 সালে জাতীয় পার্টির কথিত মহাসচিব মুজিবুল হক চুন্নু, তিনি মন্ত্রীর দায়িত্বও পালন করছিলেন, তিনি প্রার্থী হিসেবে তার পোস্টারে লাঙ্গল মার্কা, সেখানে লেখা হয়েছিল জাতীয় পার্টি মনোনীত আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। এই যে ক্লাউনগিরি রাজনীতিতে, এই যে একেবারে মানে এটাকে একটা বস্তা পচা জিনিস বানিয়ে দেওয়া, এই আওয়ামী লীগের কাহিনী, এই জাতীয় পার্টির কাহিনী বলতে গেলে নিজেদের প্রতি ঘৃণা লাগে আসলে। কিশোরগঞ্জে জনসভায় ভার্চুয়ালি যোগ দিয়ে, মানে নির্বাচন পূর্ব জনসভায় প্রার্থী ঘোষণা করছিলেন শেখ হাসিনা। তিনি পরপর কয়েকটি আসনের প্রার্থী ঘোষণা করার পরে মুজিবুল হক চুন্নুর আসনে এসে তিনি থেমে যান এবং তিনি বলেন এইবারই শেষ, এরপরে আর কনসিডার করা হবে না, যার ক্ষমতায় তাকে জিততে হবে। অর্থাৎ মুজিবুল হক চুন্নুকে তিনি ওভারও ছাড় দিলেন। আওয়ামী লীগের একজন প্রতিদ্বন্দ্বী থাকার কথা, অথচ তিনি মুজিবুল হক চুন্নুকে ছাড় দিয়ে বলছেন এইবারই শেষ। আর মুজিবুল হক চুন্নু সে সময় একাধিকবার গণভবনে যে শেখ হাসিনার অনুগ্রহ প্রার্থনা করেছেন যাতে তার এমপি হতে কোনো অসুবিধা না হয়। এই তো ছিল বাংলাদেশের নির্বাচন। এমনকি জাতীয় পার্টির অফিসের সামনে সেই সময় জাতীয় পার্টির কর্মীরা বিদ্রোহ করেছিল, যারা এমপি মনোনয়নের জন্য সেখানে গিয়েছিল। কারণ সে সময় ডিজিএফ এর ছত্রছায়ায়, অভিযোগ এমন যে ডিজিএফ এর ছত্রছায়ায় আওয়ামী লীগের সঙ্গে বার্গেনিং এবং বার্গেনিংয়ের সিট কিভাবে বাড়ানো যায়, সেই জন্যই জিএম কাদের মাঝে মাঝেই আওয়ামী লীগ অসন্তুষ্ট হয় এমন কথা বলছিলেন, যাতে মাথায় হাত বুলিয়ে পোষ মানানো হয়। জাতীয় পার্টি বেসিক্যালি বিগত 1.5 দশক ছিল খাঁচায় বন্দি করা গৃহপালিত প্রাণী, এবং আওয়ামী লীগ তাকে নিয়মিত খাবার দিয়েছে। আওয়ামী লীগ আরও কিছু রাজনৈতিক দলকে তাদের চামচা হিসেবে পুষে রেখেছিল, কিন্তু তাদেরকে খাবার দিয়েছে, উপর থেকে খাবার ছুড়ে দিয়েছে, তারা লুফে নিয়েছে। ইনু মেননদের কথা বলছিলাম, তারা কখনো মন্ত্রী হয়েছে, কখনো তারা কিকড হয়েছে। জাতীয় পার্টি গত 1.5 দশক ভাবে ক্ষমতার এই রস, এই নির্যাস তারা সম্পূর্ণরূপে চুষে খাওয়ার সুযোগ পেয়েছে। প্রত্যেক সরকারেই তাদের কেউ না কেউ মন্ত্রী ছিল। জিএম কাদের নিজে মন্ত্রী ছিলেন, মুজিবুল হক চুন্নু মন্ত্রী ছিলেন, রুহুল আমিন হাওলাদার মন্ত্রী ছিলেন, ব্যারিস্টার আনিরুল ইসলাম মাহমুদ মন্ত্রী ছিলেন, অসভ্য মশিউর রহমান রাঙাও মন্ত্রী ছিলেন, আরও অনেকে ছিলেন, আমি সকলের নাম বলছি না। এরা একদিকে বিরোধী দল, আবার তাদের মন্ত্রিত্ব থাকে। এরশাদকে নির্বাচনে নিয়ে যাওয়ার জন্য ইন্ডিয়ান পররাষ্ট্র সচিব সুজাতা সিং বাংলাদেশে এরশাদকে সরাসরি নির্দেশ দিয়েছিলেন যে আপনাকে হাসিনার অধীনে নির্বাচনে যেতে হবে। এরশাদ তখন আবার পিস্তল টিস্তল দিয়ে খুব নাটক করলেন, তিনি নির্বাচনে যাবেন না, তিনি আত্মহত্যা করবেন। তাকে র্যাব এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা দিয়ে তুলে সিএমএসে ভর্তি করে দেওয়া হলো, তিনি অসুস্থ। রওশন এরশাদ নির্বাচনে চলে গেলেন। এরশাদ সহ আরও কয়েকজন তারা দরখাস্ত দিয়ে বললেন তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না, এই দরখাস্ত নির্বাচন কমিশন গ্রহণ করলো না, তারা অটো এমপি হয়ে গেলেন। সংসদের পিছনের দরজা দিয়ে এরশাদ, পতিত স্বৈরশাসক এরশাদ, তিনি শপথ গ্রহণ করলেন এবং প্রধানমন্ত্রীর বিশেষ দূত হলেন, মন্ত্রীর মর্যাদায়। প্রেসিডেন্ট ছিলেন, মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত হলেন। এই জাতীয় পার্টি, তাদের বাংলাদেশের রাজনীতিতে আর প্রাসঙ্গিক থাকা কোনো উচিত না, কোনো কার্যকরণ থাকার কথা না। কিন্তু জাতীয় পার্টিকে নতুন করে আলোচনায় কেন আনা হলো? কেন ভিপি নূরের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করতে হবে, তাদের মতো একটি ক্ষুদ্র রাজনৈতিক দল সে ব্যাপারে আক্রমণাত্মক ভূমিকা নিল? এটি রহস্যময়তা। নূর তো একজন জাতীয় নেতা, তিনি ভিপি নূর হিসেবে পরিচিত। বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তার ব্যাপক ভূমিকা, তিনি সর্বজন পরিচিত, তাকে চেনেন না এমন তো না। সেই নূরকে কেমন ওইভাবে বিধ্বংসী লাঠিপেটা করা হলো? তাও জাতীয় পার্টির অফিসের অনেক দূরে তিনি দাঁড়ানো ছিলেন সেই অবস্থায়। সেখানে সেনাবাহিনীর সদস্যরা ব্যবহৃত কেন হলো?
সাধারণত সেনাবাহিনীর সদস্যদের তো এই ভূমিকায় যাওয়ার কথা না, এবং তাকে যেভাবে আঘাত করা হলো, তিনি বয়স কম বলে সম্ভবত তিনি আল্লাহর অশেষ রহমতে বেঁচে আছেন। এবং এই আক্রমণের পর একটি বিচার ব্যাপক তদন্ত কমিটি হলো। এই রহস্য অবশ্যই খোলাসা করতে হবে। জাতীয় পার্টিকে প্রাসঙ্গিক করার কোনো খেলারামের খেলা আছে কি না, অথবা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার বিষয়টি সামনে এনে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের বিষয় আছে কিনা, এটি ভাবার কারণ আছে। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে একজন পুলিশ কর্মকর্তার একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা নির্দেশ দিচ্ছেন নূরকে সামনে পেলে হাত পা ভেঙে গুড়িয়ে দেবেন। এটি পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে এআই দিয়ে প্রস্তুতকৃত ভিডিও। এই তদন্ত কাজ শেষ হওয়া এবং সেই তদন্তের রিপোর্ট আলোর মুখ দেখা কিন্তু খুবই জরুরি। তা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টার এই কথা বিশ্বাস করার মানুষের সংখ্যাই কিন্তু বেড়ে যাবে। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে কয়েকটি রাজনৈতিক দল দাবি করেছেন। আবার কয়েকটি রাজনৈতিক দল তারা জাতীয় পার্টি নিষিদ্ধ এইভাবে এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করার পক্ষে নয়। আইনগত বিষয় তো আছে, সংবিধান আছে, মৌলিক অধিকারের প্রশ্ন আছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে কারণ আওয়ামী লীগ এর নেত্রী এবং তাদের নেতারা মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত। সেই ইস্যুতে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ যেহেতু নিজেরাই সিদ্ধান্ত নিয়েছিল যে তারা আন্দোলন গুলির মুখে দমন করবেন, ফলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, এটার একটা আইনগত ভিত্তি আছে ধরে নিলাম। ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন। জাতীয় পার্টিকে ফ্যাসিবাদের দোসর হিসাবে নিষিদ্ধ করতে হবে, এর আইনগত ভিত্তি কি, এগুলো ভালো করে ভাবার দরকার আছে। জাতীয় পার্টি লুটপাটের সঙ্গী। জাতীয় পার্টির নেতারা অবশ্যই দুর্নীতি করেছেন, তারা মন্ত্রী ছিলেন, তারা আওয়ামী লীগ যে ক্রিমিনাল অফেন্স করেছে সেই অফেন্সের দায় তাদের। তাহলে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা, তাদের বিরুদ্ধে দুর্নীতির প্রকৃত অনুসন্ধান এবং দুর্নীতির মামলা, তাদের বিরুদ্ধে রাজনৈতিক এবং সামাজিকভাবে তাদেরকে অপ্রাসঙ্গিক করার মতো রাজনৈতিক ইস্যুর সামনে আনা, এগুলোই সবচেয়ে জরুরি। ইনু জেলে, মেনন জেলে জিএম কাদের বাইরে কেন, আনিসুল ইসলাম মাহমুদরা বাইরে কেন, মুজিবুল হক চুন্নুরা বাইরে কেন, এই প্রশ্ন জনগণের পক্ষ থেকে আছে। আমার মনে হয় জাতীয় পার্টির বিষয়গুলোকে, জাতীয় পার্টি বলে এখন আর কোনো জিনিস আছে বলে মনে হয় না। এমনিতেই জাতীয় পার্টি জিএম কাদেরের নেতৃত্বে একটা অংশ, রওশন এরশাদ তার বিরুদ্ধে আর একটা অবস্থান নিয়েছিলেন, আনোয়ার হোসেন মঞ্জুর একটা জাতীয় পার্টি, আন্দালুর রহমান পার্থর একটা জাতীয় পার্টি, কাজী জাফর আহমেদ এবং তার অনুসারীদের আরেকটা জাতীয় পার্টি, এখন আবার আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদাররা আরেকটি জাতীয় পার্টি করলেন। ফলে রাজনৈতিকভাবে মাজা সোজা করে দাঁড়ানোর শক্তি জাতীয় পার্টির আর কখনো হবে না। কিন্তু সরকার বা অন্য কোনো মহল, কোনো খেলারাম যদি এই পার্টিটাকে প্রাসঙ্গিক করে রাখতে যায় তাহলে ভিন্ন বিষয়। এই ষড়যন্ত্র কিন্তু বিধ্বংসী, এই ষড়যন্ত্র কিন্তু আত্মবিনাশী। এই ষড়যন্ত্রের মধ্যে যারা থাকবেন তারা কিন্তু দেশকে ক্ষতিগ্রস্ত করবেন, এই সতর্কবার্তা আমরা দিয়ে দিতে পারি। জাতীয় পার্টি এত বিচ্ছিন্ন, এত বহুদাভাগে বিভক্ত, এটি আসলে একটি মরা লাশে পরিণত হবে খুব শীঘ্রই, যদি সঠিকভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শক্তিরা ঐক্যবদ্ধ থেকে আচরণ করতে পারেন। সরকার যদি ফ্যাসিবাদী অভ্যুত্থানের সেই চিন্তা চেতনা পরিপক্কভাবে ধারণ করেন, তাহলে এই মরা মেরে খুনের দায় কেন নেওয়া হবে? জাতীয় পার্টির মতো পার্টিকে আইন করে নিষিদ্ধ করার কোনো কারণ নাই। অন্য অনেকভাবে জাতীয় পার্টিকে রাজনীতিকে অপ্রাসঙ্গিক করা যায়, সেই পথে হাঁটাটাই জরুরি। জাতীয় পার্টি, যাকে মানুষ রসিকতা করে বলে যাত্রা পার্টি, এবং আমরা এই প্রসঙ্গে বলতে চাই যাত্রা পার্টির এই ফাত্রামি দ্রুত বন্ধ করা দরকার, মতভেদ দেওয়া বন্ধ করা দরকার। জাতীয় পার্টিকে ফুলিয়ে পেঁপে ফাঁপিয়ে বড় করে দেখানোর প্রক্রিয়া, সেটা বুঝে হোক না বুঝে হোক, এটি বন্ধ হওয়া দরকার। একই সঙ্গে কোনো কারণে জাতীয় পার্টিকে সামনে দিয়ে অন্য কোনো বদ উদ্দেশ্য হাসিলের যে প্রক্রিয়া, সেটিকেও সমূলে বিনাশ করা দরকার। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।